ব্যাপারটা যদি তুমি ভালো করে বুঝো, তুমি অনেকগুলা সৃজনশীলের ক আর খ তুমি অ্যান্সার করতে পারবা। পরীক্ষাতে এই প্রশ্ন আসে যে এটিপি কে কেন জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়। এই যে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলে থাকি ফসফোরাইলেশন। মিথেন ছিল আমার 1 কার্বন বিশিষ্ট হইতেছে একটা যৌগ, আর এখানে ইথেন কি ছিল ভাই বলো তো দেখি, এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এইখানে গ্লুকোজ হচ্ছে একটা 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা। আমরা যদি হচ্ছে এটিপি নিয়ে হচ্ছে পড়তে যাই, এটিপি কি বুঝতে যাই, ফার্স্টে তোমাদের কাছে আমার কিছু কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হলো, তোমরা সবাই কিন্তু শর্করা কি জানো, ঠিক আছে? তোমরা সেই হচ্ছে অনেক ছোটকাল থেকে জেনে আসছো, শিখে আসছো শর্করা কি, শর্করা জাতীয় খাবার কি। এখন তোমাদের কাছে আমার কিছু কোয়েশ্চেন আছে, সেটা হলো তোমরা আমাকে সবাই কিছু শর্করা জাতীয় খাদ্যের নাম বলো, ঠিক আছে? তোমরা একটা কাজ যেটা করতে পারো, ভিডিওটা পজ করে চিন্তা ভাবনা করো, আর আমি এখানে হচ্ছে লিখতে থাকি। তাহলে তোমাদের কাছ থেকে ভাই আমি কি জানতে চাইলাম, তোমাদের কাছ থেকে আমি জানতে চাইলাম যে তোমরা আমাকে কিছু শর্করা জাতীয় খাবারের নাম বলো। তো তোমাদের মাথায় কি কি খাবারের নাম আসছে বা কি কি শর্করার নাম চলে আসছে বলো তো দেখি। কি কি শর্করার নাম তোমাদের মাথায় আসছে? তোমাদের মাথায় কারো কারো মাথায় হয়তো আসছে যে চাল তো ভাই এক ধরনের শর্করা, গম এক রকমের শর্করা, এগুলা এক ধরনের শর্করা গেল। তুমি যদি হইতেছে হচ্ছে আরো ডিপলি চলে আসো, তোমাদের অনেকের মাথায় এরকম শর্করা নাম আসছে, সেটা হচ্ছে কি ভাই বলো তো দেখি। গ্লুকোজ একটা শর্করা, ঠিক আছে? তোমরা অনেকে গ্লুকোজকে চেনো। কেউ কেউ যারা একটু পড়াশোনা বেশি করছো, তারা কিন্তু হচ্ছে আবার ফ্রুক্টোজকে হচ্ছে চিনো, যে ভাই গ্লুকোজের একটা ভাই আছে যার নাম হচ্ছে ফ্রুক্টোজ, এটাও শর্করা। কেউ কেউ হচ্ছে আবার কিন্তু সুক্রোজকে চিনো, আমরা যে চিনি খাই ওইটা কি, ওটা হচ্ছে সুক্রোজ। তো কেউ কেউ হচ্ছে আবার সুক্রোজকেও চিনো। তোমরা কিন্তু আরো অনেক শর্করাকে হচ্ছে চেনো। যেমন আমি যদি হচ্ছে বলি, তোমরা কি জানো শ্বেতসার বা স্টার্চ, এটাও কিন্তু এক রকমের শর্করা, তাই না? যেটা হচ্ছে চালের মধ্যে হচ্ছে থাকে। তাইলে এখানে হচ্ছে আমি এটা লিখে ফেললাম যে শ্বেতসার বা স্টার্চ। এরপরে আমরা যদি হচ্ছে বলি আর কি শর্করা আছে, অনেক শর্করা আছে। যেমন তোমরা কিন্তু জানো যে কোষ প্রাচীর কোন শর্করা দিয়ে তৈরি হয়, সেলুলোজ। তাইলে দেখতেছো পোলাপান, দেখো পোলাপান, শর্করার কিন্তু শেষ নাই, ঠিক আছে? তোমরা অনেক রকমের শর্করা সম্পর্কে হচ্ছে জানো, ঠিক আছে? এই রকমেরই আরেকটা শর্করা আছে, এই রকমেরই আরেকটা শর্করা আছে। ওই শর্করার নাম কি জানো ভাই? ওই শর্করার নাম হলো রাইবোজ। ওই শর্করার নাম হলো কি ভাই বলো তো দেখি, রাইবোজ। এটা হচ্ছে মাথায় রাখতে হবে কি ভাই, দেখো তোমার এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে এই যে গ্লুকোজের মধ্যে কয়টা কার্বন থাকে জানো? গ্লুকোজের মধ্যে থাকে হচ্ছে 6টা কার্বন থাকে। এই জিনিসটা মানে হইতেছে কি, দেখো তো বললাম তোমরা পড়ছো না যে ইথেন দেখতে কি রকম? ইথেন ছিল হচ্ছে কি, সরি মিথেন কি ছিল, CH4, এরকম যতদূর মনে পড়ে কেমিস্ট্রিতে এরকম ছিল। তোমরা ইথেন কি রকম পড়ছিল? ইথেন পড়ছিল হচ্ছে এরকম, যে CH3, তারপরে কি পড়ছিল, CH3। তাহলে দেখো এটা হলো কি আমার 1 কার্বন বিশিষ্ট একটা যৌগ, ঠিক আছে? মিথেন ছিল আমার 1 কার্বন বিশিষ্ট হইতেছে একটা যৌগ, আর এখানে ইথেন কি ছিল ভাই বলো তো দেখি, এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এইখানে গ্লুকোজ হচ্ছে একটা 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা, ওর মধ্যে 6টা কার্বন থাকে, কথা বুঝতে পারতেছো? তারপরে ধরো হচ্ছে আমরা যদি ফ্রুক্টোজের ক্ষেত্রে আসি, ওর মধ্যেও কি থাকে ভাই, 6টা কার্বন থাকে। আর এই যে আমার যে হচ্ছে রাইবোজ আছে, রাইবোজের মধ্যে কি থাকে ভাই বলো তো দেখি, রাইবোজের মধ্যে হচ্ছে 5টা কার্বন থাকে। রাইবোজের মধ্যে 5টা কার্বন থাকে, এই কারণেই রাইবোজকে কি বলা হয়, এই কারণে রাইবোজকে বলা হয় সে হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা। তার মানে আশা করি হচ্ছে আমরা রাইবোজ জিনিসটা কি, এটা হচ্ছে আমরা মোটামুটি বুঝে গেছি। এখন তোমাদের কাছে আমি জানতে চাবো যে তোমরা আমাকে কিছু বেজ বা কিছু হচ্ছে ক্ষার বা ক্ষারকের নাম বলো। তাহলে তোমরা আমাকে কিছু বেস বা ক্ষার বা ক্ষারকের নাম বলো। তো দেখো তোমরা আমাকে অলরেডি হচ্ছে কি কথা বলতেছো, কার কথা তোমাদের মাথায় আসতেছে চিন্তা করে দেখো তো। তোমাদের মাথায় নিশ্চয়ই আসছে কার কথা, যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তারপরে কি আছে দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে? এরকম অনেক কিছুর কথাই মাথায় আসতেছে। যেমন ধরো হচ্ছে তোমার মাথায় নিশ্চয়ই হইতেছে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কথা মাথায় আসতেছে, তাই না? তারপর ধরো হচ্ছে এরকম অনেকগুলো ক্ষারকের কথাই কিন্তু তোমাদের মাথায় চলে আসতেছে। তো এইরকমই হচ্ছে আরেকটা ক্ষারক আছে, যার নাম হলো কি জানো? যার নাম হলো হচ্ছে অ্যাডেনিন বা অ্যাডেনিন। ঠিক আছে? অ্যাডেনিন বা অ্যাডেনিন। তাইলে দেখো এই অ্যাডেনিন বা অ্যাডেনিন জিনিসটা হচ্ছে কি? এটা হইতেছে একটা বেস বা এটা হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত হচ্ছে ক্ষার। এখন দেখো এইটার সংকেত কেন হচ্ছে আমি লিখলাম না ভাই? কারণ এখানে তুমি যেরকম সোডিয়াম হাইড্রোক্সাইড সংকেতটা খুবই সোজা, ধুপ ধরে লিখে ফেলতেছো। পটাশিয়াম হাইড্রোক্সাইডের সংকেতটা খুবই সোজা, ধুপ ধরে লিখে ফেলতেছো। কিন্তু অ্যাডেনিনের সংকেতটা এতটা সোজা না। অ্যাডেনিনের সংকেতটা জটিল। এজন্য তোমাদের বইয়েও এরকম ভাবে হচ্ছে লিখে নেয়। এখন তোমাদের মাথার পরের কোয়েশ্চেনটা আসে, ভাই অ্যাডেনিনটা একটু দেখতে মন চায়, সংকেতটা কিরকম? কিন্তু ভাই বিশ্বাস করো, তোমার অ্যাডেনিনের সংকেত এখানেও হচ্ছে লাগবে না। তোমার এইচএসসি লেভেলেও খুব একটা হচ্ছে দরকার পড়ে না। তুমি যখন হইতেছে আমি জানি না অন্য ক্ষেত্রে কি হয়, মেডিকেলেও তোমার অ্যাডেনিন সংকেত তেমন একটা লাগবে না। অ্যাডেনিন সম্পর্কে তোমার এই জিনিসটাই মাথায় রাখতে হবে, সে হইতেছে হচ্ছে কি একটা বেস, সে হইতেছে হচ্ছে ক্ষারের মতো আচরণ করে এবং
তার মধ্যে কি থাকে? নাইট্রোজেন থাকে। তুমি চিন্তা করে দেখো দেখি ভাই তোমারে যদি হইতেছে আমি বলি, এইখানে দেখো এই যে সোডিয়াম হাইড্রক্সাইডের মধ্যে সোডিয়াম আছে, পটাশিয়াম হাইড্রক্সাইডের মধ্যে কি আছে? পটাশিয়াম আছে। এই অ্যাডেনিনের মধ্যে কি থাকে ভাই? অ্যাডেনিনের মধ্যে হচ্ছে কি থাকে? নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে। এই কারণে অ্যাডেনিনকে বলা হয় এই কারণে অ্যাডেনিনকে বলা হয় নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষার বলা হয়। ঠিক আছে? তো তোমার এই ২ টা জিনিস হচ্ছে জানা লাগবে। তাইলে আমাদের এই যে ২ টা জিনিস রাইবোজ কি, অ্যাডেনিন কি? এই ২ টা নিয়ে তোমাদের মোটামুটি কনফিউশন আশা করি গেছে। যে রাইবোজ হচ্ছে একটা শর্করা, অ্যাডেনিন অন্য যতগুলো হচ্ছে বেজ আছে। ঠিক আছে? ক্ষার আছে তাদের মতো হচ্ছে একটা ক্ষার। ওকে? তাহলে দেখো আমাদের এতটুকু যদি হচ্ছে যাই, চলো আমরা চলে যাই এর পরের টপিকে। পরের টপিক হইলো এখন অ্যাডেনিন কি, রাইবোজ কি এটা আমাদের বোঝা হয়ে গেল। এখন আমরা কি করব বলো তো দেখি? এখন আমাদের মধ্যে হচ্ছে দুষ্ট বুদ্ধি আসছে। এখন হচ্ছে আমরা এদের মধ্যে আমাদের মধ্যে তো শান্তি ভাল লাগতেছে না। আমরা এখন এদের মধ্যে হচ্ছে বিক্রিয়া করায় দিব। ঠিক আছে? দেখি যে এদের মধ্যে হচ্ছে বিক্রিয়া করায় দিলে কি হয়? তাইলে আমরা এখান থেকে হচ্ছে কি নিয়ে নিলাম ভাই? আমরা এখান থেকে নিয়ে নিছি রাইবোজকে নিয়ে নিছি যে হচ্ছে একটা ৫ কার্বন বিশিষ্ট শর্করা। রাইবোজের সাথে হচ্ছে আমরা কার বিক্রিয়া করাইতেছি ভাই? রাইবোজের সাথে হচ্ছে আমরা বিক্রিয়া করাইতেছি হচ্ছে অ্যাডেনিনের বিক্রিয়া করাই দিতেছি। অ্যাডেনিন। তো রাইবোজ আর অ্যাডেনিন এই ২ টা মিলে কি তৈরি করে জানো? রাইবোজ আর অ্যাডেনিন এই ২ টা মিলে নতুন যে যৌগটা তৈরি করে তার নাম হচ্ছে অ্যাডেনোসিন। তার নাম হলো কি ভাই? অ্যাডেনোসিন বলা হয়। তাকে কি বলা হয় বলো দেখি ভাইয়া? অ্যাডেনোসিন বলা হয়। এখন তোমাদের কারো মাথায় হয়তো কোয়েশ্চেন তোমরা এই কোয়েশ্চেনটা অনেকে হচ্ছে করো। যে ভাই আমরা একটু আগে কিন্তু হচ্ছে জানছিলাম যে রাইবোজ জিনিসটা হইতেছে কি বলো দেখি ভাই? রাইবোজটা হচ্ছে একটা শর্করা। একটা ৫ কার্বনের শর্করা। অ্যাডেনিন জিনিসটা হইতেছে কি ভাই? অ্যাডেনিন জিনিসটা হলো একটা নাইট্রোজেন ঘটিত হচ্ছে ক্ষার। ঠিক আছে? এটা হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত একটা বেস। ঠিক আছে? তাইলে অ্যাডেনোসিন হচ্ছে জিনিসটা কি? এই ৫ কার্বন বিশিষ্ট শর্করা আর নাইট্রোজেন ঘটিত ক্ষার মিলে নতুন যে যৌগটা তৈরি হইতেছে অ্যাডেনোসিন, তাকে কি বলা হয় জানো? তাকে বলা হয় হইতেছে এই জাতীয় যৌগগুলাকে বলা হয় নিউক্লিওসাইড। এই জাতীয় যৌগকে কি বলা হয় জানো? নিউক্লিওসাইড। শুধুমাত্র যে হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষার এরকম অ্যাডেনিন আছে ওইরকম না। ঠিক আছে? অ্যাডেনিন আছে এরকম না। এরকম কিন্তু আর কি আছে? গুয়ানিন আছে, সাইটোসিন আছে। তো ঐরকম সবগুলা সাথেই যখন আমরা একটা শর্করা যুক্ত হয় তখন হচ্ছে নতুন যে যৌগগুলো তৈরি হয় তাকে আমরা বলি নিউক্লিওসাইড। তোমার এখান থেকে জাস্ট অ্যাডেনোসিন সম্পর্কে জানলেই হবে। যে অ্যাডেনিন আর রাইবোজ মিলে তৈরি হইতেছে অ্যাডেনোসিন। যেটাকে আমরা কি বলতেছি? নিউক্লিওসাইড বলতেছি। ঠিক আছে? এখন আমরা এরপরে কি কাজ করব? এরপরে এখন আমরা যে কাজটা করব সেটা হইলো এই যে এখানে আমরা হচ্ছে অ্যাডেনোসিন পাইছি, সেই অ্যাডেনোসিনের সাথে আমরা এখন একটা ফসফেট যুক্ত করে দিব। আমরা ওই অ্যাডেনোসিনের সাথে কি করব বলো তো দেখি? একটা ফসফেট যুক্ত করে দিব। অ্যাডিনোসিনের সাথে ফসফেট যুক্ত হয়ে যে যৌগটা তৈরি হয় এটার নাম খুবই সোজা। আমরা ফার্স্টে কি লিখব? এখানে অ্যাডিনোসিন আছে, এখানে হচ্ছে আমরা অ্যাডিনোসিনই লিখে ফেলব। যে অ্যাডেনোসিন আর এখানে একটা ফসফেট আছে। কয়টা ফসফেট? একটা ফসফেট। তো এটাকে হচ্ছে আমরা এখানে কি লিখব? এক মানে হইলো কি ভাইয়া বলো দেখি? মনো। তারপর এখানে কি লিখব? ফসফেট। মানে এই যোগে একটা অ্যাডেনোসিন আছে আর একটা হচ্ছে ফসফেট আছে। যা আছে তাই আমরা শুধু এখানে হচ্ছে লিখে ফেলছি। ঠিক আছে? তাহলে এই যে অ্যাডেনোসিন মনোফসফেট যে জিনিসটা তৈরি হলো, এটাকে আমরা কি বলে থাকি ভাই বলো দেখি? এটাকে আমরা বলে থাকি AMP। এটাকে আমরা কি বলে থাকি ভাই বলো দেখি? AMP। অ্যাডিনোসিনের A, মনোর M আর ফসফেটের হচ্ছে P। এবং তুমি হচ্ছে দেখো একটু আগে কিন্তু তোমাকে ভাই বলে আসছি যে এই যে এখানে অ্যাডিনোসিন আছে এটা হলো কি ওই যে এখানে লিখা আছে। এটা হলো একটা নিউক্লিওসাইড। তাহলে আমরা চলো এখানে এটা লিখে ফেলি। এটা হলো একটা নিউক্লিওসাইড। ওকে? এই নিউক্লিওসাইডের সাথে আমরা কি যুক্ত করছি ভাইয়া? ফসফেট। নিউক্লিওসাইডের সাথে যখন একটা ফসফেট যুক্ত হয়, নতুন যে যৌগটা তৈরি হয় তাকে কি বলে জানো? তাকে বলা হয় নিউক্লিওটাইড। তাকে কি বলা হয় ভাইয়া? নিউক্লিওটাইড বলা হয়। তাহলে এই যে অ্যাডিনোসিন মনোফসফেট এটা হলো কি একটা নিউক্লিওটাইড। ওকে? এখন চলো আমরা চলে যাই হইতেছে হচ্ছে সামনের দিকে। ওই যে এখানে যে আমরা হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট পাইছি, এটার সাথে এখন আবার আমরা কি করব? আরেকটা ফসফেট যুক্ত করে দিব। তাহলে চলো আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে এটা লিখে ফেলি। এখানে কি ছিল? অ্যাডেনোসিন মনোফসফেট। তাহলে AMP সংক্ষেপে লিখলাম। বর্ণনা করে সংক্ষেপে লিখলাম। অ্যাডেনোসিন মনোফসফেট। এর সাথে আমরা কি যুক্ত করতেছি? এর সাথে হইতেছে হচ্ছে আমরা আরো একটা ফসফেট যুক্ত করে দিলাম। যুক্ত করে দিলে নতুন করে যে জিনিসটা তৈরি হবে ওর মধ্যে কয়টা অ্যাডেনোসিন আছে? একটা অ্যাডেনোসিন। তাইলে এখানে আমরা কি করব? একটা অ্যাডেনোসিন লিখে ফেলবো। এখানে আমরা একটা অ্যাডেনোসিন লিখে ফেলবো।
এবং এখানে মনোফসফেটে কয়টা ফসফেট ছিল? একটা ফসফেট। সাথে আরেকটা কয়টা ফসফেট যুক্ত করতেছি? আরো একটা ফসফেট যুক্ত করতেছি। তাহলে ফসফেট কয়টা এখানে? ২ টা ফসফেট। তাহলে ২ কে আমরা কিভাবে লিখি? ডাই দিয়ে হচ্ছে আমরা ২ বোঝাই। ডাই মানে কি? ২। তাহলে একটা ফসফেট, ২ টা ফসফেট। ডাই ফসফেট। তাহলে এটাকে হচ্ছে আমরা কি বলতেছি ভাই বলো? এটাকে আমরা বলতেছি অ্যাডেনোসিন ডাইফসফেট। এটাকে আমরা বলতেছি অ্যাডেনোসিন ডাইফসফেট। যেই জিনিসটাকে আমরা আদর করে ডাকি কি বলো? ADP। যেটাকে আমরা আদর করে ডাকি কি? ADP। ওকে? তাহলে এভাবে ADP তৈরি হয়। ঠিক আছে? এরপরে চলো আমরা যাই হইতেছে হচ্ছে কোথায়? এরপরে চলে যাব হইতেছে হচ্ছে আমাদের এই পাগলামি বিক্রিয়ার লাস্ট বিক্রিয়া। এখানে আমরা কি করব? এখানে আমরা ওই ADP টাকে হচ্ছে নিয়ে আসব। তাহলে চলো আমরা এখানে হচ্ছে ওই ADP টাকে হচ্ছে নিয়ে আসলাম। ওই ADP-র সাথে কাকে যুক্ত করব? ওই ADP-র সাথে আমরা আবার একটা ফসফেটকে হচ্ছে যুক্ত করে দিব। ফসফেটকে যুক্ত করে দিলে দেখো তখন কি হইতেছে? এই ২ পাশে সব মিলে কয়টা অ্যাডিনোসিন? একটা অ্যাডিনোসিন। তাহলে আমরা এখানে লিখে ফেলবো কি বলো ভাই? এখানে আমরা লিখে ফেলবো অ্যাডেনোসিন লিখে ফেললাম। ওই অ্যাডেনোসিনের সাথে এখানে কয়টা ফসফেট আছে? ডাইফসফেট মানে ২ টা ফসফেট। আর এখানে আরেকটা ফসফেট যুক্ত করছি। তাহলে টোটাল কয়টা ফসফেট হইলো? টোটাল টোটাল ফসফেট হলো হচ্ছে আমার ৩ টা। ঠিক আছে? তাইলে দেখো এখানে হচ্ছে আমরা কি লিখে ফেলবো ভাই? এখানে আমরা লিখে ফেলবো ট্রাইফসফেট। তাহলে এখানে আমরা কি লিখে ফেলবো? ট্রাইফসফেট। তাইলে আমরা এখানে ট্রাইফসফেট লিখে ফেললাম। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট যে জিনিসটা আমরা এখানে পাইলাম, এটাকে আমরা আদর করে কি ডাকি ভাইয়া বলো? ATP। এটাকে আমরা আদর করে কি ডাকি? ATP। তাহলে তোমাদের যাদের মাথায় এতদিন ধরে হচ্ছে ঢুকতো না যে এটিপি জিনিসটা কি? আমি যখন তোমাদের মতো ছিলাম, এই চ্যাপ্টারটা পড়ে আমার মাথায় ঢুকতোই না এটিপি জিনিসটা কি। আশা করি বুঝতে পারছি যে এটিপি জিনিসটা কি। আমরা যদি একদম শুরু থেকে আবার একটু রিক্যাপ করার চেষ্টা করি ভাইয়া দেখো, একদম শুরু থেকে যে কি আমরা পড়ছিলাম যে আমার শুরু হয়েছিল রাইবোজ আর অ্যাডেনিন দিয়ে। রাইবোজ হলো একটা শর্করা, অ্যাডেনিন হলো কি একটা নাইট্রোজেন ঘটিত ক্ষার। এই রাইবোজ আর অ্যাডেনিন মিলে নতুন যে যৌগটা তৈরি হয় তার নাম অ্যাডেনোসিন। অ্যাডেনোসিনের সাথে একটা ফসফেট যুক্ত করলে কি হইছে? অ্যাডেনোসিন মনোফসফেট। আরেকটা ফসফেট যুক্ত করলে কি হয়? অ্যাডেনোসিন ডাইফসফেট। আরো একটা ফসফেট যুক্ত করলে কি হয়? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। শক্তি কই থাকে না থাকে ওটা তো পরে আসতেছি। আশা করি তোমার মাথায় হচ্ছে এএমপি কি, এডিপি কি, এটিপি কি, কয়েকটা জিনিস তোমার মাথায় ঢুকে গেছে। ঠিক আছে? কয়েকটা জিনিস যদি তোমার মাথায় ঢুকে যায়, তাহলে চলো আমরা এখন দেখব এর পরের টপিক। পরের টপিকে এখানে কি লেখা আছে ভাই দেখো, এডিপি ও এটিপি চক্র। এখন আমরা এই চক্রটার মাধ্যমে দেখবা অনেক কিছু পড়ে ফেলবো। এবং এই চক্রটা যদি তুমি ভালো করে বুঝো, তুমি অনেকগুলা সৃজনশীলের ক আর খ তুমি অ্যান্সার করতে পারবা। একদম কনসেপ্ট বুঝে, বুঝে তুমি সুন্দর করে গুছায় লিখতে পারবা। এই যে না বুঝে যে মুখস্থ করা, পরে অর্ধেক মনে থাকে, অর্ধেক মনে থাকে না, অর্ধেক ঠিক লিখো, অর্ধেক ভুল লিখো, এটা আর তোমাদের মধ্যে হবে না। তুমি দেখবা তুমি এখন বুঝে, বুঝে সুন্দর করে হচ্ছে লিখতে পারবা। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। এখন আমরা এখানে আজকে এখন কি করব? দেখো ভাই, আজকে এখানে হচ্ছে আমরা যে কাজটা করব, এইখানে ধরো আমার কাছে আছে, এইখানে ধরো আমার কাছে আছে হলো এডিপি। তাহলে আমি এখানে ধরো লিখলাম। আমার কাছে কি আছে ভাই? এডিপি আছে। তাহলে এডিপি মানে কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে আমি কি বানাইতে চাই ভাই? অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে আমি বানাইতে চাই এটিপি। অ্যাডিনোসিন ট্রাইফসফেট বানাইতে চাই। আমার টার্গেট হলো এটা। আমি অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বানাবো। এটা হচ্ছে আমার টার্গেট। এখন ভাইয়া অ্যাডিনোসিন ডাইফসফেট এই কথাটার মানে কি? চলো তো একটু বোঝার চেষ্টা করি। অ্যাডিনোসিন ডাইফসফেট এই কথাটার মানে হইলো গিয়া ভাই, যেখানে কি থাকে? অ্যাডিনোসিন ডাইফসফেটের মধ্যে একটা অ্যাডেনিন আছে। ঠিক আছে? বা একটা অ্যাডেনোসিন আছে। ঠিক আছে? অ্যাডিনোসিন ডাইফসফেটের মধ্যে কি আছে? একটা অ্যাডেনোসিন আছে। মানে শর্করার অ্যাডেনিন মিলে, রাইবোজ আর অ্যাডেনিন মিলেই তো একটা অ্যাডেনোসিন। অ্যাডিনোসিন ডাইফসফেটের মধ্যে কি আছে? একটা অ্যাডেনোসিন আছে। ঠিক আছে? এরপরে তোমার কি খেয়াল রাখতে হবে? ডাইফসফেট মানে এর সাথে আরো কি আছে ভাই? ২ টা ফসফেট আছে। তাহলে এখানে একটা আমরা ফসফেট লিখে দিলাম, এঁকে দিলাম। এখানে হচ্ছে আমরা একটা ফসফেট এঁকে দিলাম। তো আমি যদি এডিপির একটা সিম্পলিফাইড একটা ডায়াগ্রাম আঁকতে চাই, সোজা একটা ডায়াগ্রাম আঁকতে চাই, এটা দেখতে এরকম হবে। যে কি থাকবে? একটা অ্যাডিনোসিন থাকবে আর কি থাকবে? ২ টা ফসফেট থাকবে। এখন আমরা কি করব ভাই বলো? আমরা এখন যে কাজটা করতে চাইতেছি সেটা হইলো এই এডিপি থেকে আমরা এখানে একটা এটিপি বানাইতে চাই। তাহলে দেখো আমি যখন এটারে এখানে নিয়ে আসবো তখন জিনিসটা কিরকম হয়ে যেতেছে দেখো দেখি ভাই? তখন হচ্ছে জিনিসটা হয়ে যাচ্ছে অনেকটা এরকম। ধরো এটাকে আমি কপি করে যে এখানে হচ্ছে নিয়ে আসলাম। ঠিক আছে? তো দেখো এখানে যখন এখানে বসাইছি, এডিপি, একটা অ্যাডিনোসিন, ২ টা ফসফেট। ঠিক আছে? কিন্তু এটিপির মধ্যে কি লাগবে? একটা অ্যাডিনোসিন, ট্রাইফসফেট, ৩ টা ফসফেট। তার মানে কিন্তু আমি যদি এডিপি থেকে এটিপি বানাইতে চাই, একটা এক্সট্রা ফসফেট আমার এড করতে হবে।
একটা এক্সট্রা ফসফেট আমাকে কি করতে হবে ভাইয়া বলো দেখি? এখানে আমাকে এড করে দিতে হবে। তাহলে চলো আমরা এখানে একটা এক্সট্রা ফসফেটকে আমি এখানে এড করে দেই। তাহলে আমি এখানে কি নিয়ে আসলাম? এই যে একটা পি নিয়ে আসলাম, একটা ফসফেট। এই ফসফেটটা আমি এখানে ওর সাথে এড করে দিলাম। তাহলে ওই ফসফেটটা ধরো ভাই এখানে চলে আসলো। এই ফসফেটটা তখন এখানে কি হইলো? থাকে, ঠিক আছে? তাহলে যখন আমার এই ফসফেট পরমাণুটা এসে, সরি ফসফেট হচ্ছে মূলকটা এসে, সে যখন এখানে হচ্ছে যুক্ত হতে যাবে, তখন একটা বন্ধন হবে এবং হচ্ছে এদের কিন্তু একটা শক্তির একটা ব্যাপার-স্যাপার এখানে থাকবে। তো এই শক্তিটা হচ্ছে কে দিবে বলো তো ভাই? তখন এখানে শক্তি পরিবেশ থেকে যেকোনো জায়গা থেকে আসতে পারে। তো তখন আমরা এখানে হচ্ছে কি দেখব জানো? তখন আমরা হচ্ছে এখানে দেখব যে হলুদ কালার দিয়ে শক্তি বোঝায়। যে এখানে আমার শক্তি লাগবে। এই যে এদিক থেকে হচ্ছে শক্তিটা আসলো। এই ফসফেটটা কি করবে? বাইরের কোনো জায়গা থেকে, যেকোনো জায়গা থেকে নিতে পারে। আমরা একটু পরে দেখাবো কোন, কোন জায়গা থেকে শক্তি আসতে পারে। তো এই যে বাইরের কোনো জায়গা থেকে সে ওই শক্তিটা নিবে, নিয়ে এই ফসফেট এখানে সে যুক্ত করে দিবে। সে কি করবে? ওই ফসফেটটাকে সেখানে হইতেছে এরকমভাবে যুক্ত করে দিল। সে ওই ফসফেটটাকে এখানে এভাবে যুক্ত করে দিল। ঠিক আছে? আমাদের একটা শক্তি লাগবে। শক্তিটা ইউজ করে সে বিক্রিয়া করে যে ফসফেটটাকে নিয়ে এখানে যুক্ত হয়ে গেল। ঠিক আছে? তার মানে বলো তো দেখি, তার মানে হইতেছে হচ্ছে আমরা বলো তো দেখি, এই যে এই শক্তিটা কোথায়? যে এটিপির যে শক্তিটা, এটিপি তৈরি করতে আমাদের শক্তিটা লাগতেছে। এটা কোথায় আছে? এটা কিন্তু এখন এই ফসফেটের সাথে কিন্তু মেইনলি আছে। এখন আমরা তো কি করলাম? এডিপি থেকে এটিপি বানাইলাম। ওকে? এডিপি থেকে এটিপি বানাইলাম। এখন যদি হচ্ছে আমার ইচ্ছা হয় যে আমি এখন এটিপি থেকে এডিপি বানাবো, এটিপি থেকে আমি এডিপি বানাবো, তখন আমি কি করব? তখন ভাই আমরা যে কাজটা করব, আমার এই বন্ধনটাকে ভেঙে ফেলতে হবে। ফসফেট যেটা যুক্ত হয়েছিল এখানে আর সে যুক্ত থাকবে না। তার এত শক্তি-টক্তি দরকার নাই। তো তখন কি হবে? যখন আমি এই যে বন্ধনটাকে হচ্ছে ভেঙে ফেলবো, তখন এই যে ফসফেটটা আছে সে কিন্তু তখন হচ্ছে এখান থেকে হচ্ছে টুপ করে কিন্তু হচ্ছে বাইরে বের হয়ে চলে গেল। এই যে এক্সট্রা একটা ফসফেট এটা যদি আমি সরায় দেই, দেখো এই ফসফেটটা এখানে নাই। এই যে এখানে হচ্ছে না, এটা চলে গেছে। তো এই ফসফেটটা যদি চলে যায়, মানে বন্ধনও লাগবে না। এই এক্সট্রা যে শক্তিটা আমি এখানে ইউজ করছিলাম, ওই শক্তিটা কিন্তু এখানে আর দরকার নাই। তখন এইখানে যে শক্তিটা যেটা আছে, এই শক্তিটা ওইটাও তখন কি হয় ভাইয়া বলো দেখি? ওই শক্তিটাও তখন বাইরে বের হয়ে চলে আসে। এই দিয়ে আমরা এনার্জি বা শক্তি বুঝাইতেছি। তাইলে দেখো, আশা করি এখন বুঝতে পারছো যে আমার এই এটিপির মধ্যে কোথায় শক্তি থাকে বা এটিপি কিভাবে শক্তিটা জমা রাখে। যে এডিপি থেকে এটিপি হয়, ফসফেট যুক্ত হয়, ফসফেট যুক্ত হওয়ার সময় ওইখানে একটা শক্তির আমার একটা দরকার পড়ে। এবং যখন ফসফেটটা ভেঙে আলাদা হয়ে চলে যায়, তখন শক্তিটাও আলাদা হয়ে চলে যায়। এই যে শক্তিটা বের হয়ে আসলো, ওটাকে হচ্ছে আমরা ইউজ এখানে করি। এখন এখান থেকে ঘুরে পেঁচায় কয়েক রকমের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে। একটা কোয়েশ্চেন হলো কি ভাই, ফসফোরাইলেশন কি? আর একটা কোয়েশ্চেন হলো ভাইয়া ডিফসফোরাইলেশন কি? তো দেখো এখানে যদি আমরা ঘুরে ফিরে একটা চক্র বানাইছি, তো আমরা চলো এই চক্রটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কাহিনী কি, কি হইছে। তাহলে দেখো ভাই এখানে কি হইছে, সিম্পলি যদি হইতেছে বলি, এখানে কি ছিল? এখানে আমাদের কাছে ছিল এডিপি। এই যে এডিপি ছিল, এডিপির সাথে আমরা কি যুক্ত করছি ভাইয়া? এডিপির সাথে আমরা একটা ফসফেট যুক্ত করছি এবং আমরা এখানে কি পাইছি বলো দেখি? এখানে আমরা পেয়ে গেছি এটিপি। ঠিক আছে? এই যে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করার যে প্রক্রিয়া বা যে বিক্রিয়াটা আছে, এটাকে আমরা কি বলে থাকি ভাই? এটাকে আমরা বলে থাকি ফসফোরাইলেশন। কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করার যে বিক্রিয়া বা প্রক্রিয়া আছে, ওটাকেই হচ্ছে আমরা কি বলে থাকি? ওটাকে আমরা বলে থাকি ফসফোরাইলেশন। ফসফোরাই লেশন। তাহলে ফসফেট যুক্ত হয়েছে দেখে এটার নাম হলো কি ফসফোরাইলেশন। তার মানে তুমি বুঝতে পারতেছো ডিফসফোরাইলেশন কি হয় ভাই? তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে কাহিনী কি হইছে? এখানে হচ্ছে আমার আ এটিপি ভেঙে এখানে হচ্ছে আমার এডিপি হইছে। এটিপি ভেঙে এখানে এডিপি হইছে। তাহলে চলো আমরা এখানে এটা লিখে ফেলি। ছিল কি ভাই আমার? ছিল হচ্ছে এখানে এটিপি, ওইটা আমার ভেঙে গেছে। ভেঙে গিয়ে এখানে কি হইছে? ভেঙে গিয়ে এখানে হয়ে গেছে এডিপি। আর কি হইছে ভাইয়া? একটা ফসফেট হইছে। তাহলে যেহেতু আমরা এখানে ফসফেটকে আলাদা করে ফেলতেছি, তাই একে আমরা কি বলবো? তাই একে আমরা বলে ফেলবো হচ্ছে ডিফসফোরাইলেশন। ডিফস ফসফোরাইলেশন। ওকে? তাহলে এই হইতেছে হচ্ছে বিষয়টা। ফসফোরাইলেশন কি আমরা বুঝলাম, এটাই তোমাদের সৃজনশীল একটা কয়ের প্রশ্ন। যে ফসফোরাইলেশন বলতে কি বুঝো? বা ফটোফসফোরাইলেশন বলতে কি বুঝো? এটা খুবই কমন একটা প্রশ্ন। এটা কিন্তু আমরা এখান থেকে হচ্ছে বুঝে গেলাম। আর ডিফসফোরাইলেশন মানে কি? এটা আমরা বুঝে গেলাম। পরীক্ষাতে এই প্রশ্নও আসে যে এটিপি এডিপি চক্র বলতে কি বুঝো? দেখো আমরা এটিপি এডিপি চক্র বলতেও কি বোঝো এটা কিন্তু আমরা বুঝে গেলাম। আরেকটা কমন কোয়েশ্চেন কি আসে? যে কেন এটিপি কে ব্যাটারির সাথে তুলনা করা হয়? বা রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়। এটার অ্যান্সারও হইতেছে একদমই হইতেছে ইজি। এটার অ্যান্সারও একদমই ইজি। তুমি চিন্তা করে দেখো দেখি। ধরো তোমার কাছে এই যে এরকম একটা হচ্ছে ব্যাটারি আছে। ধরো তোমার কাছে হচ্ছে এরকম একটা ব্যাটারি আছে। এখন তুমি হচ্ছে কি করলা? আচ্ছা ধরো আমরা এই ব্যাটারিটারই ২ টা কপি করি। এটা একটা কপি করে
উপরে হচ্ছে ধরো এখানে হচ্ছে আমরা রেখে দিলাম। ঠিক আছে? তো যখন আমাদের ব্যাটারিতে চার্জ থাকে না, যখন কি হয়? আমাদের ব্যাটারিতে চার্জ থাকে না, তখন এটাকে আমরা কি করি? এটার মধ্যে আমরা কি দেই? তখন এটার মধ্যে কিন্তু হচ্ছে আমরা কারেন্ট দিয়ে হচ্ছে চার্জ দেই, শক্তি দেই। ঠিক আছে? তখন কিন্তু আমরা কি করি বলো দেখি? এটার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে শক্তি দেই। তখন আমরা কি দেখি? শক্তি নিয়ে তখন সে কি হয়ে যায় ভাই বলো? সে কিন্তু একদম ফুল চার্জ হয়ে যায়। এই যে এরকম তুমি তখন দেখতে পাও। যে সে হইতেছে কি? একদমই হইতেছে ফুল চার্জ হয়ে গেল। এরপরে তুমি কি দেখতে পাও? এরপরে হইতেছে তুমি ফোনটাকে হচ্ছে টিপো। টিপে কি করো? তুমি চার্জটা রইতেছে নষ্ট করে ফেলো। শেষ করে ফেলো। তারপরে তুমি কি দেখো? তারপরে দেখা যায় যে এটা আবার হইতেছে যে এরকম হয়ে যায়। যে আমার এখানে কোনো চার্জ নাই। আসলে তবে তোমরা অনেকে যে কাজটা করো, ফোনটাকে চার্জ হওয়ারও সুযোগ দাও না। ঠিক আছে? মানে এই চক্র এরকম মানে এক ধরনের কমপ্লিট হওয়ার সুযোগ দেয় না। ফোনের চার্জ নাই, ঠিক আছে? আমি হচ্ছে কি করি? চার্জে দিয়ে তারপর হচ্ছে টিপতে থাকি। তোমরা অনেকেই এই কাজটা করো। এটা কিন্তু হচ্ছে ভালো না। কোনদিন যে দেখবা হুটহাট তোমার হচ্ছে ফোন নষ্ট হয়ে গেছে, হাতের মধ্যে ফুইটা গেছে, তখন হচ্ছে মজা পাবা আরকি। আচ্ছা দেখো নাইলে দেখো আমার এডিপির ক্ষেত্রেও কিন্তু সেম। সে একটা তার মধ্যে কোনো শক্তি নাই বা শক্তি থাকলেও খুবই কম। এটা আমি কাজ করে লাগাইতে পারতেছি না। সে যে দেখো এই যে ব্যাটারির মধ্যে চার্জ দিলে তার মধ্যে শক্তি আসতেছে। এডিপির মধ্যেও কি করতে পারে? সে ফসফেটের সহযোগিতায় শক্তিটা নিয়ে এই যে রিচার্জেবল ব্যাটারির মতো এটিপি এর মধ্যে যেরকম শক্তি জমা হইলো, ব্যাটারির মধ্যেও শক্তি জমা হইলো। ব্যাটারির মধ্যেও শক্তি আছে, এটিপির মধ্যেও শক্তি আছে। তারপর যখন আমরা ব্যাটারির শক্তি ইউজ করে ফেলি, তারপর সে আবার 0 তে চলে আসে। এডিপির শক্তি ইউজ করলে সে আবার এটিপির শক্তি ইউজ করলে সে আবার এডিপি হয়ে যায়। কিন্তু সেটাকে আবার ইউজ করা যায় ব্যাটারির মতো। তাই এডিপিকে কি বলা হইতেছে সরি, এটিপিকে কি বলা হইতেছে? রিচার্জেবল ব্যাটারি। ঠিক আছে? এটা সৃজনশীলের খুবই কমন একটা কোয়েশ্চেন খ। আরেকটা কোয়েশ্চেন হলো কি ভাইয়া যে এটিপি কে কেন জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়? এটিপি কে কেন বলা জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল হচ্ছে কয়েন বলা হয়? তাহলে দেখো ফার্স্ট কথা ভাই মুদ্রা জিনিসটা হইতেছে হচ্ছে কি? মুদ্রার ব্যাপারটা আসছে কোন জায়গা থেকে? অনেক কাল আগে তোমরা সমাজ বই বা অন্যান্য ইতিহাসের বই-টই বিভিন্ন যে গল্পের বই-টই হচ্ছে পড়ছো হয়তো। যে অনেক কাল আগে তখন কি ছিল না? কোন মুদ্রা ব্যবস্থা ছিল না। তো মানুষ তখন কিভাবে কাজকর্ম করত? এক্সচেঞ্জ করত। ঠিক আছে? এক্সচেঞ্জ করত যে ধরো তুমি হচ্ছে কৃষক। ঠিক আছে? তুমি হচ্ছে অনেক ফসল ফলাইছো। ঠিক আছে? কিন্তু তোমার তো হচ্ছে পরার জামা-কাপড় নাই। ঠিক আছে? আসলে আছে পুরান কিছু আছে। ঠিক আছে? তো তোমার হচ্ছে এখন নতুন জামা-কাপড় লাগবে। তো তোমার এলাকার যেমন তাঁতি আছে, তার সাথে তুমি এক্সচেঞ্জ করবা। যে ভাই আপনার আমি এত কেজি চাল দিব, আপনি আমার একটা কাপড় দেন। এরকমও আগে বিনিময় ছিল। এখন ধরো তুমি কয়জনের সাথে বিনিময় করতে যাবা? ধরো তুমি গেছো হইতেছে কার কাছে? তুমি গেছো হচ্ছে তুমি এখন কিনতে গেছো। ধরো তোমার একটা গরু কিনবা, একটা ছাগল কিনবা। ঠিক আছে? বা হাঁস মুরগি কিনবা। তো তুমি গেছো ওই লোকের কাছে, ওই লোক বলল, "না, আমার তো হচ্ছে ভাই চালের দরকার নাই। আমার হাতে অনেক চাল আছে। আমি আজকে সারাদিনে হইতেছে হচ্ছে আমি অনেক হচ্ছে চাল তো হইতেছে পাইছি, অনেক কিছু বিক্রি করে সবাই তো আমারে চাল দিছে। আমার চাল লাগবে না। তুমি এক কাজ করো, ঠিক আছে? তুমি আমারে হইতেছে অন্য কিছু এনে দাও। আমার এইটা খাইতে মন চাইছে, এইটা এনে দাও। আমার এটা দরকার, ওইটা এনে দাও।" তো তখন তুমি ওটা কোত্থেকে আনবা? তোমার কাছে তো আছে শুধু চাল। তো তখন আমরা কি করছিলাম? যে হচ্ছে মুদ্রা ব্যবস্থা আসলো। যে সবাই হইতেছে মুদ্রা দিয়ে বিনিময় করবে। যে তোমার হাতে চাল আছে, তুমি চাল বিক্রি করে অন্যদের কাছে মুদ্রা নাও। আবার তুমি সেই মুদ্রা ইউজ করে বা কয়েন বা টাকা ইউজ করে কি করো? অন্যদের কাছে জিনিসপত্র কিনে নিয়ে আসো। তাহলে কি হয়? কমপ্লেক্সিটি হচ্ছে কমে যায়। তার মানে বোঝাইতেছে মুদ্রার জিনিসটা আসলে কি? মুদ্রার জিনিসটা হলো তুমি যদি কোন কিছু নিজে অর্জন করতে চাও, নিজে পাইতে চাও, পার্থিব জিনিসপত্র, ঠিক আছে? তাহলে কি লাগে? টাকা লাগে বা মুদ্রা লাগে। কোন কাজ করতে যাও, কোন সেবা পাইতে চাও, ঠিক আছে? কোন সেবা পাইতে চাও মানে ধরো তুমি কোন একটা অফিসে গেছো, সরকারি বা বেসরকারি তোমার একটা কাজ করা লাগবে। তো একটা কাজ করাইতে গেলে তোমার কি করা লাগে? এখানে মুদ্রা দিতে হয়, টাকা দিতে হয়। ঠিক তেমনি ভাবে তোমার বায়োলজিতে মানে তোমার বডির মধ্যে যত রকমের কাজ হইতেছে, কোন কিছু তৈরি হোক, ভাঙুক, তৈরি হোক, একটা কাজ হোক, সবগুলোর জন্য কি লাগে ভাইয়া? শক্তি লাগে। তো এখানে শক্তিটা হচ্ছে তোমার মুদ্রা। ঠিক আছে? এখানে শক্তিটা হলো মুদ্রা। এবং এই শক্তিটা কার মধ্যে থাকে? শক্তিটা হচ্ছে এটিপির মধ্যে থাকে। শক্তি আসলে অনেকের মধ্যেই থাকে। যেমন ধরো তোমার শর্করা যে আমরা খাই এটার মধ্যে শক্তি থাকে, আমাদের প্রোটিনের মধ্যে শক্তি আছে, আমাদের লিপিডের মধ্যে শক্তি আছে। কিন্তু ওই শক্তিগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি না। যেমন ধরো তোমার কাছে ধরো হচ্ছে একটা বিশাল বড় একটা জমি আছে। ধরো তোমার দাদা তোমার নামে লিখে দিয়ে গেছে। ঠিক আছে? যদিও এটা আসলে হয় না। দেখা যায় আমাদের দাদারা যেটা করছিল আরকি। ঠিক আছে? এখন যেই জমির দাম ধরো কোটি টাকা, আমাদের দাদারা দেখা যাচ্ছে ছোটকালে ওই জমি হচ্ছে কয়েক হাজার টাকায় বিক্রি করে চলে গেছে। ঠিক আছে? আমাদের কথা ভাবেও নাই উনারা বিক্রি করে চলে গেছে। এই হচ্ছে অবস্থা। তবে একদিক থেকে ভালো, বুঝছো? আমি হইলে এটাই করব। ধরো হচ্ছে আমার জায়গা জমি যা আছে, আমি ধরো হইতেছে
নিজের মতো যখন দরকার বেঁচে টেঁচে হচ্ছে যাবো। আমার নাতি-পুতি এগুলা কোন দিন এগুলা হবে, এগুলা টাকা-পয়সা আরো নষ্ট হয়ে যাবে। দরকার নেই। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম আরকি যে ধরো তোমার কাছে জমি আছে। ওই জমির মধ্যেও তো টাকা আছে। ওটা তো তুমি ইউজ করতে পারবা না। তাই না? ধরো তোমার কাছে বিশাল একটা চেক আছে, ব্যাংকের চেক আছে। ব্যাংকের চেক যদি তুমি নিয়ে রাস্তার মামারে যে বাসওয়ালা বাসের যে আ ভাড়া তোলে যে মামা আছে, তারা যদি হচ্ছে যাও, "মামা আমার কাছে একটা চেক আছে। এই যে আপনারে ৳৫০০ একটা চেক লিখে দিলাম।" উনি নিবে? নিবে না তো। তাইলে আমরা ইউজ করি কোনটা? টাকা। ঠিক আছে? ঠিক তেমনিভাবে তোমার বডিতে অনেক যৌগ আছে। যার মধ্যে কি থাকে? শক্তি থাকে। কিন্তু ওই শক্তিগুলাকে তুমি অলওয়েজ ইউজ করতে পারো না। কার শক্তিটাকে তুমি অলওয়েজ ইউজ করতে পারো? এটিপি কে। তাই অন্য সবকিছু ভেঙে আমাদের বডি চেষ্টা করে এটিপি বানাইতে, যাতে আমরা এটিপি ইউজ করে আমরা কি করতে পারি? যেকোনো কাজ করতে পারি। এ কারণেই কি বলা হয়? এটিপি কে হচ্ছে তোমার জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়। খুবই বিখ্যাত একটা আ সৃজনশীলের ক্ষয়ের প্রশ্ন। খুবই বিখ্যাত একটা অনুধাবনের প্রশ্ন। তোমরা যেটা হইতেছে অনেকে না বুঝে ঠাডা মুখস্থ করো। তো এটা এখন থেকে হচ্ছে বুঝে হচ্ছে লিখবা। ঠিক আছে? বুঝে হচ্ছে পরীক্ষাতে এটা উত্তর করবা। তাহলে চলো আমাদের এখান থেকে এডিপি, এটিপি চক্র মোটামুটি আলহামদুলিল্লাহ পড়া হয়ে গেছে। পড়া হয়ে গেলে আমাদের উম মোটামুটি বলা যায় এডিপি, এটিপি আর টপিক গুলা মোটামুটি আমাদের পড়া হয়ে গেল। এখন তোমাদের এখান থেকে আরেকটা জিনিস যেটা হয়ে যাচ্ছে হচ্ছে পড়া লাগবে। আরেকটা টপিক থেকে মাঝে মধ্যে তোমাদের এখানে কোয়েশ্চেন আসে। সেটা হইল যে এই যে আমাদের এডিপি, এটিপি হইতেছে, ঠিক আছে? একটা এটিপির মধ্যে আমাদের কতটুকু শক্তি থাকে, এইটা মাঝে মধ্যে হচ্ছে তোমাদের হচ্ছে দরকার পড়ে। যে এই যে আমাদের এখানে যে বলা আছে, তোমাদের পরীক্ষার মধ্যে বইয়ের মধ্যে দেখবা আরেকটা কথা কিন্তু বলা থাকে যে প্রান্তীয় ফসফেটের মধ্যে শক্তি থাকে। এটা অনেকেই বুঝছে না। তবে আশা করি আজকে বুঝতে পারবা যে এটিপির প্রান্তীয় ফসফেটের মধ্যে কি শক্তি থাকে, কেমনে শক্তি থাকে, এটা আশা করি তোমরা এখন বুঝতে পারবা। তাইলে দেখো তোমাদের এখান থেকে যেটা হচ্ছে জানা লাগবে যে কতটুকু শক্তি থাকে। এখানে হচ্ছে 7.3 কিলো ক্যালোরি শক্তি থাকে। এই একটা এটিপির একটা প্রান্তীয় ফসফেটের মধ্যে। একটা এটিপি ভেঙে আমরা 7.3 কিলো ক্যালোরি শক্তি পাই। এটা কিন্তু এমসিকিউ তে আসে। সৃজনশীলে এটা তেমন একটা হচ্ছে আসে না। কিন্তু এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পোর্টেন্ট। যেমন দেখো এটা একটা বোর্ড পরীক্ষার এমসিকিউ তে আসছে। যে আমরা যদি ৫ টা এডিপির সাথে ৫ টা ফসফেট যুক্ত করে আমরা কি বানাই? যদি হচ্ছে আমরা ৫ টা এটিপি তৈরি করি, তাহলে আমার হচ্ছে যে হচ্ছে কি পরিমাণ হচ্ছে শক্তির দরকার পড়বে। ঠিক আছে? কি পরিমাণ শক্তি? তাহলে একটু আগে কি দেখে আসলাম ভাইয়া? বলো তো দেখি 7.3 এটাকে আমরা ৫ দিয়ে গুণ দিব। তাইলে কত চলে আসে বলো তো দেখি? ৫ ৭ ৩৫, ৩ ৫ ১৫। তাহলে ৩৬.৫ কিলো ক্যালোরি শক্তি আমার লাগবে। তাহলে এটা হলো আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। ওকে? তাহলে চলো আমরা চলে যাই পরের কোয়েশ্চেনে। নিচের কোনটিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়? আমরা এতক্ষণ ধরে এটা নিয়েই বারবার খানার করছি। তো আমার কাছে মনে হয় এটা তোমাদেরকে আর নতুন করে আর বোঝানো লাগবে না। যে এখানে রিচার্জেবল ব্যাটারি হচ্ছে এটিপি। কথাটা মাথায় রেখো। এটিপিটাও কিন্তু একদিক থেকে এক সেন্স থেকে হচ্ছে বলা যাইতে পারে। কারণ সেও তো ব্যাটারির একটা পার্ট ছিল। একটু আগে আমরা যে চক্র যেটারে আমরা ঘুরায়ে পেঁচায় দেখাইতেছিলাম, তাই না? রিচার্জেবল ব্যাটারি। নিচে কিন্তু আমার লো ব্যাটারি ছিল এডিপি, হ্যাঁ, একদম চার্জ করা ব্যাটারি কিন্তু ছিল এটিপি। তো কনফিউজড হয়ো না। তোমার বইয়ে কিন্তু এটিপিরই রিচার্জেবল ব্যাটারি বলছে। তাই তুমি কিন্তু এডিপির এখানে বলতে পারবা না। ঠিক আছে? তোমরা দেখা যায় সারা বছর পড়াশোনা করো না। কিন্তু পরীক্ষার হলে তোমরা অনেক জ্ঞানী হয়ে যাও যে ইয়েস, হ্যাঁ, এটা শুধু আমি আমার মাথায় মনে হয় এই চিন্তাটা আসছে। আর কেউ বোধহয় এভাবে চিন্তা করে নাই। এডিপিই হবে কারেক্ট অ্যান্সার। তোমরা অনেকে হচ্ছে এরকম পাকনামি করো পরীক্ষার হলে বইসে। সারা বছর পড়াশোনা করো না, পাকনামি করে পরে ধরা খাও। এটা কিন্তু করা যাবে না। এরপরে চলে আসো। আমরা এখন সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন মানে আমাদের ক তে কি কোয়েশ্চেন আসে এইরকম কিছু কোয়েশ্চেন আমরা এখানে দেখতে পাইতেছি। যেমন হচ্ছে অ্যাডেনোসিন কি? দেখো পোলাপান, তোমাদের বইয়ে কিন্তু ডিরেক্টলি অ্যাডেনোসিন কি এরকম ভাবে হচ্ছে বলা নাই। তো আমরা কিন্তু আজকে ভেঙে সুন্দর করে হচ্ছে পড়ছি। অ্যাডেনোসিন কি? যে রাইবোজ ৫ কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা এবং অ্যাডেনিন নামক নাইট্রোজেন ঘটিত ক্ষার মিলে নতুন যে যৌগটা তৈরি হয় বা নতুন যৌগ তৈরি হয় তাকে আমরা কি বলতেছি? অ্যাডেনোসিন বলতেছি। ঠিক আছে? দেখছো এই জিনিসগুলা কিন্তু একটু যদি বুঝে পড়ো তাইলে বোর্ড পরীক্ষাতে মাঝে মধ্যে ১-২ টা কোয়েশ্চেন একটু এরকম একটু পেঁচায় ঘুরায় দেয়। বইয়ের মধ্যে দেখা যায় হয়তো ডিরেক্টলি মেক্সিমাম কোয়েশ্চেনই তোমাদের বই থেকে আসে। ১-২ টা কোয়েশ্চেন একটু ঘুরায় পেঁচায় দেয়। তো তুমি যদি বুঝে পড়ো এগুলো তোমাদের জন্য তেমন কঠিন কিছু না। তারপর চলে আসছে ভাইয়া কি বলো তো দেখি ফসফোরাইলেশন কাকে বলে? তাহলে দেখো এটাও কিন্তু তোমাদেরকে বুঝায় ফেলছি। যে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়াকে ফসফোরাইলেশন বলে। এখন তোমাদের বইয়ে কিন্তু আবার ঐরকম ভাবে ফসফোরাইলেশন বলে নাই। তোমাদের বইয়ে ওই যে এটিপি তৈরি হওয়ার মধ্যে ফসফোরাইলেশনের কথাটা আসছে। তাহলে তোমাকে এটাই বলতে হবে যে এটিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়ার যে প্রক্রিয়া তাকে ফসফোরাইলেশন বলে, তুমি এভাবে বলতে পারো। এটিপি কি? এটাও কিন্তু হচ্ছে আমরা সুন্দর করে কিন্তু পড়ে ফেলছি। যে ঠিক আছে? যে তুমি এটিপি কি তোমাদের বইয়ে ডিরেক্টলি ওরকম ভাবে বলা নাই। তুমি চাইলে যারা আজকের ক্লাসটা ভালো করে এতক্ষণ পর্যন্ত দেখছো, তারা কিন্তু এখন নিজের মতো চিন্তা করে কিন্তু উত্তর দিতে পারবা। এটা আমি এটা আমি উত্তর দিব না।
ঠিক আছে? এটিপি কি আমি উত্তর দিব না। তোমরা এটা হচ্ছে কমেন্ট করে আমাদেরকে হচ্ছে জানাও। আমাদেরকে কমেন্ট করে হচ্ছে বলো এটিপি কি? দেখি তুমি কতটুকু হচ্ছে বুঝছো। আমরা কিন্তু ভেঙে, ভেঙে দেখাইছিলাম। তোমাকে ক্লু দেই তুমি যেটা বলবা যে অমুক, অমুক, অমুক মিলে তৈরি অণুকে এটিপি বলে। তাইলে অমুক, অমুক কি? তুমি যারা ক্লাস করছো তারা কিন্তু এটা সুন্দর করে এখন গুছায় লিখতে পারবা। এটা লিখে আমাদেরকে কমেন্টে জানাও। ডিফসফোরিলেশন কাকে বলে? এটাও আমার কাছে মনে হয় তোমরা এখন বলতে পারবা। তো এটাও তোমরা হচ্ছে গুছায় কমেন্ট করে হচ্ছে আমাদেরকে জানাও। যে তোমার পরীক্ষায় এরকম হুটহাট কিন্তু সংজ্ঞা আসতে পারে। ঠিক আছে? যে ধরো তোমার বইয়ে ডিরেক্টলি এরকম গোছানো সংজ্ঞা নাই। তখন তুমি কি করবা? প্র্যাকটিস করো বললাম প্র্যাকটিস করো। সবসময় যে তোমার মুখে তুলে দেওয়ার মতো কোয়েশ্চেন হবে এরকম কিন্তু না। রিসেন্টলি দেখতেছই তো কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হইতেছে। আগের মতো যে বারবার বরাবরের মতো যে সোজা কোয়েশ্চেনই আসবে ব্যাপারটা কিন্তু এরকম না। এর জন্য মাঝে মধ্যে একটু আউট অফ দ্য বক্স যদি তুমি চিন্তা-ভাবনা করো, একটু প্র্যাকটিস করো, তোমার পরীক্ষাতে কিন্তু এগুলো ভালো কাজে দিবে। তো এই ২ টা অ্যান্সার আমি দিলাম না। তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাও। তারপর চলে আসো এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয়, শক্তি মুদ্রা কেন বলা হয়? এগুলো হচ্ছে আমাদের সৃজনশীলের খ এর প্রশ্ন, অনুধাবন। আমরা কিন্তু কেন জৈব মুদ্রা বলা হয়, শক্তি মুদ্রা বলা হয় এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, আমরা বুঝে ফেলছি। এটা তোমাদেরকে নতুন করে বোঝানোর কিছু নাই। ওকে? তারপরে চলো আমরা এখানে যদি হচ্ছে আসি যে এটিপিকে কেন রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়? এটাকেও কিন্তু হচ্ছে আমরা পড়ে ফেলছি। তোমাদেরকে সুন্দর করে এটা এক্সপ্লেইন করে দিচ্ছি।